দেশ বিদেশ বেড়াতে তোমরা সকলেই খুব ভালোবাসো, সব ছেলেই ভালোবাসে, কিন্তু আমাদের শ্রীকান্তর ভ্রমণে আনন্দ নেই। তার কাছে ভ্রমণের মানেই হচ্ছে দেড় মন। তার মামা ভারী কৃপণ, কোথাও যেতে হলে গোটা বাড়িখানায় সঙ্গে নিয়ে যেতে চান। কি জানি, বিদেশে কোনো জিনিসের দরকার পড়লে যদি সেটা আবার পয়সা খরচ করে কিনতে হয়। কিন্তু শ্রীকান্তর এদিকে প্রাণ যায়, সেই বিরাট লটবহর তাকেই বইতে হয় কি না। সেসব মালপত্র গাড়িতে তুলতেও শ্রীকান্ত, গাড়ি থেকে নামাতেও শ্রীকান্ত। স্টেশনে যে কুলি নামক এক জাতীয় জীবের অস্তিত্ব আছে, এ কথা শ্রীকান্তকে দেখলে তার মামা একদম ভুলে যান। কেবল কুলির কাজ করে কি নিষ্কৃতি আছে? তাকে সমস্ত রাস্তা দাঁড়িয়ে থাকতে হয় গাড়ির দরজায় মুখ লাগিয়ে। কেননা তার মামার ধারণা, ওইভাবে দরজায় দাঁড়িয়ে থাকলে সে কামরার দিকে কেউ এগোয় না, এবং যে কামরার দিকে কেউ এগোয় সেদিকে কেবল একজন নয়, সেই স্টেশনের যত ভম্বল দাস সবাই সেই কামরার দিকে ঝুঁকে পড়ে। তার মধ্যে জায়গা থাক বা না থাক, কিছু দূরে খালি কামরা থাকলেও সেদিকে তাদের যেন দৃষ্টি পড়ে না। তার মামা আবার পারতপক্ষে মেল গাড়িতে যান না, প্যাসেঞ্জার গাড়ি পেলে যা 2-4 পয়সা বাঁচে। সময়ের আর কি মূল্য আছে বলো? 2 ঘন্টা পরে পৌঁছলে যদি 2 পয়সা বাঁচে, তারই মূল্য। প্যাসেঞ্জার গাড়ি সমস্ত স্টেশন ছুঁয়ে ছুঁয়ে যায়, 2-3 মিনিট অন্তর স্টেশন। কাজেই একটুখানি বসতে না বসতে আবার গিয়ে দরজায় দাঁড়াতে হয়। রাত্রেও ছাড়ার নেই, কেননা তখন যাতে কামরাতে স্থান বাহুল্য না কমে সেদিকে প্রখর দৃষ্টি রাখতে হয়। তার মামা আইসি লোক, সারা রাত তিনি গাড়িতেও বাড়ির মতো আরাম চান। তখন যদি অনাহত কেউ এসে তার জায়গা জুড়ে বসবার জন্য তার ঘুম ভাঙাতে চায়, তাহলে যে কি দুর্ঘটনায় ঘটে তা শ্রীকান্ত ভেবে পায় না। কাজেই রিজার্ভ কামরার নোটিশ বোর্ডের মতো তাকে গাড়ির দরজায় লটকে থাকতে হয়। এসব নানা কারণে ভ্রমণে শ্রীকান্তর সুখ নেই, শখও নেই। কিন্তু না চাইলেও অনেক জিনিস আপনি আসে। হাম হোক, কে আর চায়, কিন্তু হামেশাই তা হচ্ছে। ফেল হতে আর কোন ছেলের বাসনা, তবু কাউকে কাউকে ফেল হতে হয়। যেমন আজ তাকে যেতে হচ্ছে। ছ্যাঁকড়া গাড়ির ছাদে যা জিনিস ধরে তার দ্বিগুণ চাপানো হয়েছে। গাড়ির মধ্যে শ্রীকান্ত, তার মামা এবং মামি, আর মামাতো বোন টেপি। কিন্তু তারই ফাঁকে গাড়ির মধ্যে জিনিসেরও কমতি নেই। জলের কুঁজো, হ্যারিকেন লণ্ঠন, হাত ব্যাগ, ছাতা, পানের ডিবে, খাবারের চাঙারি, টুকরো টাকরা কত কি। কিন্তু এগুলোর জন্য শ্রীকান্তর ভাবনা নেই, কেননা এসব টেপির ভার। পানের ডিবে মামিমা সামলাবেন, আর খাবারের চাঙারি মামা। কিন্তু গাড়ির ছাদে বাক্স, তোরঙ্গ, বিছানার লাগেজ আর কাপড় চোপড়ের বিপুলাকায় সুটকেস, ওসব এখন থেকে যেন শ্রীকান্তর ঘাড়ে চেপে বসেছে। শিয়ালদা পৌঁছেই মামা সরবাগ্রে নামলেন। নেমেই বললেন, ওগো, হাত পাখাটা দাও তো। শ্রীকান্ত, মোটঘাট সব নামা। ও বাপু কোচম্যান, তুমি একটু ধরো বুঝলে, আমি টিকিটগুলো কেটে আনি। গাড়ি দাঁড়াতেই জনকত কুলি এসে জুটেছিল। তারা শতপ্রবৃত্ত হয়ে মাল নামাতে গেল। মামা টিকিট করতে পা বাড়িয়েছিলেন, কিন্তু কুলিদের এই অযাচিত কর্মস্পৃহা দেখে হা হা করে ছুটে এলেন। বাধা দিয়ে বললেন, কি তোমরা মাল নামাবে নাকি? আবদার তো কম নয়, কেন আমাদের কি হাত নেই? একজন কুলি শ্রীকান্তর প্রতি সহানুভূতি দেখিয়ে বলল, ওই ছোট ছেলে, ও কি পারবে বাবু? কেন পারবে না শুনি? ওদের বয়সে আমরা লোহা হজম করেছি। শ্রীকান্ত, সব চটপট নামিয়ে ফেল, ও ব্যাটাদের ছুতে দিস নে। যাও যাও, তোমরা সব যাও। বলে যেভাবে মাছি তাড়ায় সেইভাবে কুলিদের তাড়াবার একটা চেষ্টা করলেন, কিন্তু তারা নড়ল না দেখে বললেন, দেখো বাপু, মালে হাত দিও না, পয়সা পাবে না, আগে বলে দিচ্ছি। এই কথা বলে টিকিট কিনতে চলে গেলেন। শ্রীকান্তর ইচ্ছে হলো
একবার বলে যে লোহা হজম করা যদি বা সম্ভব হয়, সেই লোহা বহন করা তত সহজ নয়। কিন্তু বলেই বা কি লাভ? সমালোচনা করলে তো লোহার ওজন কমবে না। এই ভেবে সে আস্তে আস্তে বাক্স পেটরা, বাসনের ছালা, বিছানার লাগেজ, সুটকেস, মায়ের জলের কুজুটি পর্যন্ত গাড়ি থেকে নামিয়ে প্ল্যাটফর্মের একাংশে স্তূপাকার করতে লাগলো। টিকিট কিনে মামা ছুটতে ছুটতে ফিরলেন, বললেন, গাড়ি ছাড়তার দেরি নেই রে, 7-8 মিনিট বাকি। শ্রীকান্ত, এই সামান্য কটা জিনিস প্ল্যাটফর্মে নিতে তোর কবার লাগবে? বাড়তিনেক বোধ হয় না? বাড়তিনেক হলে ফি বাড়ে 2 মিনিট, মোট 6 মিনিট, বাড়তি থেকে আরও 2 মিনিট। খুব গাড়ি ধরা যাবে। টেপি, তুই এখানে দাঁড়িয়ে মালপত্রগুলো আগলা। শেষবারে শ্রীকান্তর সঙ্গে আসবি। আমি আর তোর মা এগোলাম। একটা খালি দেখে কামড়ে দেখতে হবে তো। শ্রীকান্ত, তুই ট্রাঙ্কটা মাথায় নে, তার উপরে ছোট সুটকেসটা চাপিয়ে দিচ্ছি, পারবি তো? বিছানার লাগেজটা বা বগলে নি, আর ডান হাতে বড় সুটকেসটা। বা হাতে লণ্ঠন দুটো ঝুলে নিস, তাহলে হবে। দ্বিতীয়বার বাসন গোসনের থলেটা আর তোর মামির তোরঙ্গটা নিবি। দৌড়ে যাবি আর দৌড়ে আসবি, নইলে গাড়ি ফেল হবে, বুঝেছিস? আমি এগোই ততক্ষণ। তিনি তো এগুলেন, কিন্তু কিছু দূর গিয়ে দেখেন শ্রীকান্তর দেখা নেই। তিনি আশা করেছিলেন যে শ্রীকান্ত তার পিছু পিছু দৌড়চ্ছে। তাকে দেখতে না পেয়ে তিনি ক্ষুণ্ণ হলেন। ফিরে এসে দেখেন শ্রীকান্ত মালপত্রের বোঝা নিয়ে একেবারে যেন চিত্রপুত্তলিকা। কিরে, এখানে দাঁড়িয়ে রয়েছিস যে, গাড়ি ফেল করবি নাকি? কি করব, আমি এগোতে পারছি না যে, বড্ড ভারী হয়েছে মামা। টেপিকে বললাম তুই পেছন থেকে ঠেলে ঠেলে দে, আমি চলতে থাকি। তা ও বারে, বাবা মা এখানে জিনিস আগলাতে বললো না, আমি ওকে ঠেলতে ঠেলতে যাই আর এদিকে সব চুরি হয়ে যাক। তোমার আর কি, জিনিস কমে গেলে তোমাকে তো বইতে হবে না। মামা বললেন, তাই তো, ভারী মুশকিল হলো দেখছি। একটা কুলি এবার সাহস ভরে এগিয়ে এসে বলল, খোকা বাবু পারবে কেন, সব ফেলে ভেঙে চুরমার হবে, আর এদিকে ট্রেন ভেঙে ছেড়ে দিবে। তাই তো, ভারী মুশকিল। কুলি করলে তো নগদ লোকসান, এদিকে জিনিস ফেলে ভাঙলেও ক্ষতি। গাড়ির সময় নেই, কিন্তু ভাববার আর সময় কই। কাজেই বাধ্য হয়ে মামাকে দুটো কুলি করতে হলো। 8 ঘন্টা আগে বেরোলে এ অপব্যয়টা হতো না। শ্রীকান্ত 5-6 বারে কম কম করে গাড়িতে মালগুলো তুলতে পারত। যাকগে, আর উপায় কি। অতঃপর একটা দেখবার মতো দৃশ্য হলো। দুটো কুলি আগে আগে, তাদের মাথায় দুটো বড় বড় তোরঙ্গ, একজনের বগলে বিছানার লাগেজ, আরেকজনের বগলে বাসনের থলে। মামি নিয়েছেন জলের কুজো, আর টেপি নিয়েছে পানের বাটা। মামার এক হাতে একটা ছোট হাত ব্যাগ, অন্য হাতে তালপাখা। তারই ভারে মামা কাতর। এতটা ঘেমে উঠেছেন যে ওরই ফাঁকে তালপাতার হাওয়া খেতে হচ্ছে। সব শেষে চলেছে শ্রীকান্ত, একেবারে কুজো হয়ে। বাড়তি ট্রাঙ্কটা তারই ঘাড়ে চাপানো হয়েছে। শোভাযাত্রাটা দেখবার মতো। গাড়িতে উঠেই মামা লম্বা করে বিছানা পেতে ফেললেন। এতক্ষণ গুরুতর পরিশ্রম গেছে, সেজন্য যথেষ্ট বিশ্রাম দরকার। চলন্ত গাড়ির ফাঁকা হাওয়া গায়ে লাগতেই তিনি আরামে চক্ষু বুজে বললেন, আহ, এতক্ষণে দেহটা জুড়োলো। সমস্ত গাড়ি ভর্তি, কিন্তু এই কামরাটা খুব খালি পাওয়া গেছে, কারো চোখে পড়েনি বোধ হয়। বিচিত্র লটবহরে ওই ছোট কামরার প্রায় সমস্তটাই ভরে গেছিল। তারই একধারে বসে শ্রীকান্ত তার পীড়িত ঘাড়ে শুশ্রূষা করছিল। তার অবস্থাটা বুঝে মামি বললেন, বড্ড লেগেছে নাকি রে? অপ্রতিভ হয়ে শ্রীকান্ত ঘাড়ে হাত বুলোনো বন্ধ করল। না মামিমা। মামা বললেন, ওয়েট লিফটিং একটা ভালো এক্সারসাইজ, এতে ওর ঘাড় শক্ত হবে, ওটা দরকার। মামি বললেন, তোমার যেমন, যাচ্ছি তো কদিনের জন্য বেড়াতে, বিয়ের নেমন্তন্নে, এত মালপত্র নিয়ে বেরোনো কেন? কি কাজে লাগবে এসব? মামা বললেন, যাকে রাখো সেই রাখে, কথাটা জানো তো? সব জিনিসই কাজে লাগে, কাজের সময় তখন পাওয়া না গেলেই মুশকিল। মামি বললেন,
মদনপুরে গাড়ি তো দাঁড়ায় মোটে 1 মিনিট, বোধহয় 1 মিনিটও দাঁড়ায় না। তার মধ্যে কি এই লটবহর নামানো যাবে? দেখো তখন কি ফ্যাসাদে পড়ো, বাক্স প্যাটরা সব গাড়িতেই থেকে যাবে দেখছি। মামা বললেন, কি জানো গিন্নি, ভাগ্যবানের বোঝা ভগবানে বয়, কিছু ভেবো না তুমি। মামার কথায় শ্রীকান্তর হৃদকম্প হলো, কেননা মদনপুর স্টেশনে যেখানে 1 মিনিট মাত্র গাড়ি থামে, কিংবা তাও থামে না, সেখানে ভগবানের জায়গায় নিজেকে ছাড়া আর কাউকে সে কল্পনা করতে পারল না। এই বিরাট এবং বিচিত্র লটবহর তাকেই গাড়ি থেকে নামাতে হবে। তাহলেই তো সে গেছে, তাকে আর খুঁজে পাওয়া যাবে না। শ্রীকান্ত সমস্ত শরীর কাঁটা দিয়ে উঠল। দমদমে গাড়ি দাঁড়াতেই জনকতক কৃষ্ণকায় ফিরিঙ্গি যুবক এসে সেই কামরায় উঠল। মামার এবং মালপত্রের বহর দেখে তারা একেবারে হতভম্ব। অবশেষে তাদের একজন ভাঙা বাংলায় মামাকে বলল, তোমরা এ গাড়িতে কেন বাবু? এটা সাহেবদের জন্য, দরজায় নোটিশ দেখো নাই, ফর ইউরোপিয়ানস অনলি, তোমাদের নামতে হবে। সবেমাত্র আয়েশ করছেন, নামার কথায় মামার মাথা গরম হয়ে উঠল। তিনি বললেন, কেন নামতে যাব? আমরাও তোমাদের মতোই খাঁটি ইউরোপিয়ান, চাহিয়া দেখো, তোমাদের ও আমাদের এক প্রকার গায়ের রং। অল রাইট, দেখি তোমরা নামিবে কি না। বলে তারা নেমে গেল এবং পরবর্তী স্টেশনে একজন রেল কর্মচারীকে সঙ্গে নিয়ে এলো। কর্মচারীটিও এসে নামতে অনুরোধ করলেন। মামা বললেন, সমস্ত গাড়ি ভর্তি, কেবল এইটা খালি ছিল, কোথাও জায়গা না পেয়ে বাধ্য হয়ে আমরা এই কামরায় উঠেছি। অন্য কোথাও বা উঁচু ক্লাসে আমাদের জায়গা করে দিন, এক্ষুনি আমরা নেমে যাচ্ছি। আচ্ছা দেখছি জায়গা, বলে কর্মচারীটি নেমে গেলেন। ফিরিঙ্গিরা গাড়িতেই রইল। শ্রীকান্তর ভয় হলো পাছে কর্মচারীটি অন্য কোথাও জায়গা খুঁজে পান, তাহলে তো এক্ষুনি তাকে ভগবানের অবতার হয়ে এই লটবহর বওয়াবই করতে হবে। কিন্তু কর্মচারীটি আর ফিরলেন না, গাড়িও ছেড়ে দিল। কেবল ফিরিঙ্গিরা নিজেদের মধ্যে গজরাতে লাগলো। মামা সেদিকে ভ্রুক্ষেপ করলেন না, কিন্তু মামি বললেন, কাজ নেই বাপু, পরের স্টেশনে চলো, অন্য কামরায় যাই। হ্যাঁ, কোথাও খালি আছে নাকি? না থাক, পরের গাড়িতে যাব না হয়। পাগল, যদি পুলিশে ধরে নিয়ে যায়, সাহেবদের গাড়ি যে। হ্যাঁ, ধরলেই হলো, তুমি চুপ করে থাকো, বেটারা বাংলা বোঝে, তুমি ঘাবড়ে গেছো জানলে আরও লাফাবে। অগত্যা মামি চুপ করলেন। খানিক বাদেই বারাকপুর এলো। গাড়ি দাঁড়াতেই ফিরিঙ্গিগুলো একজন সাহেব কর্মচারীকে ডেকে আনলো। তিনি এসে বললেন, বাবু, তোমাদের নামিটা হইবে, যাহাদের সাহেবী ড্রেস, এ কামরা কেবল তাহাদের জন্য। মামা বললেন, তাই একথা আগে বলনি কেন সাহেব? আমাদেরও সাহেবী পোশাক আছে, আমাদের সময় দাও, আমরা এক্ষুনি পরে নিচ্ছি। ওগো, ট্রাঙ্কের চাবিটা দাও তো। অগত্যা সাহেব কর্মচারীটি চলে গেল। মামার সত্যিই কিছু সাহেবী পোশাক ছিল না, একটা চাল মারলেন মাত্র। এদিকে গাড়িও বারাকপুর ছাড়ল। অতঃপর ফিরিঙ্গিরা আর কোনো উপায় না দেখে এদের তাড়াবার ভার নিজেদের হাতে নিল। পরস্পর পরামর্শ করে এমন চেঁচামেচি শুরু করে দিল যে মামি দস্তুর মতো ঘাবড়ে গেলেন। মামারও যে একটু ভয় না হলো এমন নয়। মামি বললেন, হ্যাঁ গা, কামড়ে দেবে না তো? মামা খানিকক্ষণ নিঃশব্দে মাথা নেড়ে বললেন, কি জানি। কামড়াবার কথা শুনে টেপি একেবারে বাবার বিরাট পরিধির পেছনে এসে আশ্রয় নিল। মামা বললেন, ভালো ফন্দি মাথায় এসেছে। শ্রীকান্ত, তুই কুকুর ডাকতে পারিস? বেড়ালের ডাক খুব ভালো পারি মামা, ডাকবো? না না, বেড়াল ডাকতে হবে না, মাঝে মাঝে তুই কুকুরের মতো ডাক দেখি। শ্রীকান্ত ডাকলো, ঘেউ ঘেউ। আর একটু জোরে, ঘেউ ঘেউ ঘেউ। হঠাৎ কুকুরের ডাক শুনে ফিরিঙ্গিরা চুপ করল। শ্রীকান্ত আবার ডাকলো, ঘেউ ঘেউ ঘেউ। একজন জিজ্ঞাসা করল, ওরকম ডাকছে কেন সে, তার কি হয়েছে? মামা গম্ভীরভাবে বললেন, ও কিছু নয় সাহেব,
10-12 দিন হলো ওকে পাগলা কুকুরে কামড়িয়েছে, বিটেন বাই আ ম্যাড ডগ, বুঝলে? ফিরিঙ্গিরা যেন লাফিয়ে উঠল। হ্যাঁ, হাইড্রোফোবিয়া? এ কথা আগে বলো নাই কেন? ওটো কামড়াইতে পারে? মামা বললেন, না না, কামড়াইবে না, ভয় নাই। বলতে বলতে নৈহাটি এসে পড়ল। ফিরিঙ্গির আর এক মুহূর্ত বিলম্ব না করে তৎক্ষণাৎ হুড়মুড় করে সেই কামড়ে থেকে পিঠ টান দিল। যাক, বাঁচা গেল বলে মামা যেই মাত্র না স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন, অমনি আরেকজন ফিরিঙ্গি যুবক এসে সেই কামরায় উঠল। সে কোনো উচ্চবাচ্য না করে এক কোণে গিয়ে বসল, মামাদের দিকে তাকালো না। মামা বললেন, দাঁড়াও, তোমাকেও ভাগাচ্ছি পরের স্টেশনে। শ্রীকান্ত, গাড়ি ছাড়লেই, বুঝেছিস? যুবকটি ডিটেকটিভ নোভেল বের করে পড়তে শুরু করে দিয়েছিল। হঠাৎ কুকুরের ডাক শুনে চমকে উঠে মামাকে জিজ্ঞাসা করল, ব্যাপার কি, কি হয়েছে? সাহেবের মুখে পরিষ্কার বাংলা শুনে মামা বাংলাতেই জবাব দিলেন, ও কিছু না, জলাতঙ্ক, যাকে তোমরা হাইড্রোফোবিয়া বলো। ও তাই নাকি? ওতে ওর উপকার করবে বলে ছোকরা আবার বইয়ে মন দিল। তার নিশ্চিন্ত নির্বিকার ভাব দেখে মামার পিত্ত জ্বলে গেল। তবু তিনি বললেন, তোমাকে সাবধান করা আমার কর্তব্য। কি জানি, যদি কামড়ে দেয়, বলা তো যায় না, তখন তোমাকে ওই রোগে। যুবকটি মৃদু হেসে বলল, আহা না না, যে কুকুর ডাকে সে কি কামড়ায়? অগত্যা মামা হতাশ হয়ে হাল ছেড়ে দিলেন এবং শ্রীকান্ত ডাক ছেড়ে দিল। তাকে কুকুর বলাতে সে মনে মনে এমনি চটেছিল যে তার ইচ্ছে করছিল ফিরিঙ্গিটাকে এক্ষুনি গিয়ে কামড়ে দেয়। কাঁচরাপাড়ায় গাড়ি থামতেই যুবকটি মুখ বাড়িয়ে বাইরে দেখছিল। তার পরিচিত বন্ধুদের দেখতে পেয়ে ডাকাডাকি শুরু করতেই সেই পুরাতন দল এসে উপস্থিত। তারা তাকে ওই কামরায় দেখে অত্যন্ত আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল, তুমি নিরাপদে আছো তো? ওখানে যে মারাত্মক হাইড্রোফোবিয়া। সে আমি সারিয়ে দিয়েছি। সারিয়ে দিয়েছো কিরকম? তখন মামার চাল যুবকটি বন্ধুদের কাছে ফাঁস করে দিল। সে কামরায় ঢুকেই ছেলেটিকে জল খেতে দেখেছিল। জলাতঙ্ক রোগে যা কখনো সম্ভব নয়। তখন শ্রীকান্তর ভারী রাগ হলো তার মামার উপর। জলাতঙ্ক রোগে জল খেতে নেই একথা কেন তাকে তিনি আগে বলেননি? তাই তো তাকে এমন অপদস্থ হতে হলো। এবার ফিরিঙ্গিরা আবার সেই কামরায় জাঁকিয়ে বসল এবং স্পষ্ট ভাষায় মামাকে জানালো যে এবার তাকে নামতেই হবে পরের স্টেশনেই। অসহায়ভাবে মামি বললেন, ও গো, কি হবে তাহলে? মামা বললেন, কিছু ভেবো না গিন্নি, ভগবান যা করেন মঙ্গলের জন্য। ভগবানের নাম শুনে শ্রীকান্তর নিজেকে মনে পড়ল এবং ঘাড়ের ব্যথাটা এতক্ষণে কতটা মরেছে জানবার জন্য সে একবার ঘাড়টাকে খেলিয়ে নিল। পরের স্টেশনে আসতে মামা বললেন, এখানে তো হয় না, পরের জংশনে না হয় বদলানো যাবে। না, তা হইবে না, এখানেই তোমাকে নামিতে হইবে। তখন তারা সবাই মিলে মামার বাক্স, তোরঙ্গ, বিছানা, সুটকেসে হাত লাগালো। দেখি কেমন তুমি না নামো, এই বলে একজন বাসনের থলেটা নামিয়ে দিয়ে বলল, হিয়ার ইউ আর। কুজোর জাত যাওয়ায় মামিমা হাই হাই করতে লাগলেন। ততক্ষণে দুজন মিলে ধরাধরি করে ভারী ট্রাঙ্কটা নামিয়ে ফেলেছে। মামা তখন বঙ্কের উপরের বড় সুটকেসটা ওদের দেখিয়ে দিলেন। একজন গিয়ে সেটা নামালো। মামা বললেন, বেঞ্চির তলায় ওই তোরঙ্গটা, ওই যে। একজন সেটা নামিয়ে বলল, এই তোমার তোরঙ্গ। মামা সংশোধন করে দিলেন, তুঙ্গ নয়, তোরঙ্গ। সর্বশেষে বুদ্ধিমান যুবকটি ছোট হাত ব্যাগটা মামাকে এগিয়ে দিয়ে বলল, গুড বাই মিস্টার। মামা এতক্ষণ পুলকিত হয়ে ওদের কার্যকলাপ পর্যবেক্ষণ করছিলেন। এবার বললেন, এই মদনপুর, এখানে আমরা নামতাম, অতএব গুড বাই এবং থ্যাঙ্কস। স্টোরি গল্প চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন শিবরাম চক্রবর্তীর লেখা একটি মুচকি হাসির গল্প,
শ্রীকান্তর ভ্রমণ কাহিনী। আর এতক্ষণ গল্প পড়ে শোনাচ্ছিলাম আমি রোমানা নুপুর।